অনেকেই বলে ইভি গাড়ির ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়, আবার অনেকেই বলে ইভি গাড়ির মূল্য হ্রাস পায়, আবার অনেকেই বলে ইভি গাড়ির মেনটেনেন্স খরচ অনেক কম। এই গাড়িটি দীর্ঘ 3.5 বছর ধরে 100,000 মাইলে চালিয়েছি। আমার কী পরিমাণ কস্ট হয়েছে, আমার গাড়ির ব্যাটারি কন্ডিশন কেমন আছে এবং কথা বলবো এই গাড়িটি চালিয়ে আমি কি আসলে হ্যাপি, নেক্সট টাইমে কি আমি আসলে টেসলা কিনতে চাচ্ছি। সো এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে জানতে পারবেন এর ইনসাইট এবং ডিসিশন নিতে পারবেন আপনি কি আসলে টেসলা কিনছেন কি না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং এই অথেন্টিক ইনফরমেশানগুলো জেনে নিই। সো সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ব্যাটারি ডিগ্রেডেশন, অর্থাৎ ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার বিষয়টা। যখন গাড়ি নতুন ছিল তখন ফুল চার্জ দিলে 320 মাইল গাড়ি চালানো যেত। এই মুহূর্তে গাড়ির ব্যাটারি পাওয়ার কমে 267 মাইলেজে নেমে আসছে, অর্থাৎ প্রায় 20% ব্যাটারি ডিগ্রেডেশন হয়েছে, অর্থাৎ ব্যাটারি পাওয়ার কমে গেছে। এটি সবচেয়ে বিগ কোশ্চেন, আসলে এই ব্যাটারি কতদিন টিকে থাকবে। আমার অনেক ফ্রেন্ড আছে যাদের গাড়ির ব্যাটারি আরও বেশি খারাপ অবস্থা, তাদের চার্জ দিলে 150 অথবা 180 মাইলেজ পর্যন্ত যায়, কারণ তারা গাড়ির চার্জিংয়ের বিষয়ে ভালো ইনফরমেশান জানে না এবং তারা রং ওয়ে গাড়ি চার্জ দিয়েছে। অনেকেই বলে যদি সুপার চার্জিংয়ে চার্জ দেওয়া হয় তাহলে দ্রুত ব্যাটারি নষ্ট হয়ে যায়। এজন্য আমি মাঝে মাঝে সুপার চার্জিংয়ে যাই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি আমার বাসাতে গাড়ি চার্জ দিয়ে থাকি। এজন্য আমার গাড়ির ব্যাটারি কন্ডিশনটা অনেক ভালো আছে। হিসাব করে দেখা যায় আমার গাড়ির ব্যাটারি কন্ডিশন এখনও প্রায় লেস দ্যান 80% ইজ গুড ক্যাপাসিটি। সো একটা গাড়ির ব্যাটারি প্রায় $20,000 কস্ট। সো দিস ইজ এ রিয়েলি বিগ এক্সপেন্স। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং উই অলওয়েজ হ্যাভ টু বি কেয়ারফুল হাউ ইউ চার্জ ইউর কার। তো 100,000 মাইলেজ চালানোর পরেও আমার গাড়িটি এখনও 80% ব্যাটারি ক্যাপাসিটি ধরে রেখেছে। আমি রিয়েলি তার জন্য হ্যাপি এবং সেজন্য আমি মনে করি যে বড় যে কস্ট, ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার যে বড় কস্ট, সেই কস্টটি হাত থেকে আমি বেঁচে গেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি ফলো করি, সেটি হচ্ছে প্রতিদিন আমি 80% চার্জ দিয়ে থাকি। টেসলা রিকমেন্ড করেছে গাড়ি মাঝে মাঝে 100% চার্জ দিতে, কিন্তু ডেইলি ইউজের জন্য প্রতিদিন 80% চার্জ দিতে। আমি গাড়ি 80% চার্জ দিলে 216 মাইলেজ হয়, আর 216 মাইলেজ আমার জন্য ইনাফ। আমি অফিসের কাজ সেরে এবং বাড়ির অন্যান্য কাজ, আমি আমার গাড়ি চালানোর যে কাজ সেগুলো আমি সুন্দরভাবে করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। সো এতক্ষণ ব্যাটারি এবং ইন্টারনাল কন্ডিশন নিয়ে কথা বললাম। তো এখন আমরা বডি কন্ডিশন নিয়ে কথা বলবো যে আসলে 100,000 মাইলে চালানোর পরেও এর বডি কন্ডিশনটা কেমন আছে। অনেকেই কমপ্লেন করে টেসলা প্লাস্টিক মেড কার। আমি আসলে জানি না কোন গাড়ি সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি, বাট অধিকাংশ গাড়ির ভেতরে প্লাস্টিক এবং মেটালের কম্বিনেশন থাকে। আমার এই 100,000 মাইলেজ চালানোর পরেও আমার টেসলা গাড়ির কন্ডিশন প্রিটি গুড। আমি এখনও পর্যন্ত কোনো সমস্যা পাইনি। আমার লাইটিংস, সেন্সার এবং ওভারঅল এয়ার কন্ডিশন সিস্টেম সব কিছু এখনও অনেক সুন্দর আছে, কোনো সমস্যা পাইনি। আমার হুইল অ্যালাইনমেন্টও করতে হয়নি, যদিও টায়ার চেঞ্জটা একটু কন্ডিশনাল, যা আমাদেরকে নিয়মিত মেনটেন করতে হয় এবং এটি এক্সপেন্সিভ। আদার দ্যান গাড়ি কন্ডিশন, অনেক সময় দেখা যায় অনেক ব্র্যান্ডের গাড়ির এসব পার্টস খুলে আসে, কিন্তু সেই হিসাবে টেসলার কন্ডিশন কিন্তু এখনও ভালো আছে। একটা বিষয় না বললেই নয়, যেহেতু টেসলার সব কিছু টেকনিক্যাল এবং বিভিন্ন সুইচের মাধ্যমে অপারেটেড হয়। সো এইখানে একটা সুইচ ছিল, এই সুইচটা ভেঙে গেছে, তাছাড়া এখানে আর কোনো সমস্যা হয়নি। টোটাল বডি কন্ডিশনটা প্রিটি গুড। আই এম রিয়েলি হ্যাপি উইথ দিস কার সো ফার। বাট এখন আমি আপনাদেরকে দেখাবো এর ভেতরের কন্ডিশন। সো আপনারা যদি খেয়াল করেন গাড়ির সিট, যেহেতু আমার ফুল ফ্যামিলি এই গাড়িতে চড়ে, 100,000 মাইলেজ কিন্তু ইজি হয় না। দিস ইজ লাইক লারা ড্রাইভিং। আমার এখনও পর্যন্ত সিট কন্ডিশনটা ভালো আছে, সিটের কোনো সমস্যা হয়নি। একটা সাজেশনস, যেহেতু আমরা ড্রাইভার সিটটা বেশি ইউজ করি, এজন্য একটা সিট কভার লাগালে ভালো হয়, এটি পরামর্শ থাকবে। এবং আমারও সিট কভার আছে, যে কারণে আমার এই সামনের সিটে
এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সো সামনের ড্যাশবোর্ডটা দেখি, এই ড্যাশবোর্ড এখনও প্রিটি গুড, কোথাও কোনো স্ক্র্যাচ বা অন্যান্য সমস্যা বা এগুলো উঠে আসা টেকনিক্যাল কোনো সমস্যা আমি এখনও পাইনি, এখনও নতুন গাড়ির মতোই আছে। স্টিয়ারিং হুইল এখনও প্রিটি গুড, কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি। স্ক্রিন বা এর আশেপাশে যেসব কম্পোনেন্ট আছে সবগুলো খুবই সুন্দর ফাংশন করছে, এখনও পর্যন্ত কোনো সমস্যা আমি পাইনি। এবং এর যে টেকনিক্যাল বিষয়গুলো আছে, এর যেমন গ্লাভ বক্স ওপেনিং, এগুলো এখনও সব খুব সুন্দর ফাংশন করে, কোনো সমস্যা নেই। এবং এই গ্লাস উঠানো নামানো এগুলো এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমি মনে করি অনেক সময় মানুষের অনেক রকম মন্তব্য থাকতে পারে, কিন্তু দূর থেকে কথা শুনে একটি ডিসিশান নেওয়া ঠিক না। যেহেতু একটি এক্সপেন্সিভ কার, সেহেতু আমাদের ভেতরের ইনফরমেশনটি জানতে হবে এবং জেনে শুনে একটা ডিসিশান নিতে হবে। টেসলার একটা ভালো সুবিধা হচ্ছে এর নিয়মিত সফটওয়্যার আপডেট হয়, আর সফটওয়্যার আপডেট হওয়ার কারণে যে টেকনিক্যাল ইস্যুগুলো থাকে সেগুলো দূর হয়ে যায়। যেমন স্ক্রিন ফ্রোজেন হওয়ার একটা ভয় থাকে, যা টেসলার প্রথম সারির যখন টেসলা মার্কেটে নিয়ে আসছিল তখন নিয়মিত ফ্রোজেন হতো এবং এটি একটা ভয়ের কারণ ছিল। এবং অনেক সময় এর যে সিস্টেমগুলো আছে সিস্টেমগুলো সুন্দর ফাংশন হতো না, এই জন্য টেসলা নিয়মিত সফটওয়্যার আপডেট দেয়, যে কারণে এই সফটওয়্যারগত সমস্যাগুলো এখন আর হয় না। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর এই সার্ভিস মোড। এই সার্ভিস মোডে আসলে আমরা জানতে পারি টেসলার ব্যাটারি কন্ডিশন এবং এই টোটাল গাড়ির হেলথ কন্ডিশনটা কেমন আছে, সেটি এখান থেকে আমরা জানতে পারি। সো আপনি যদি মেনটেনেন্সে আসেন তাহলে এখানে টেসলা আপনাকে বলে দিবে আপনার গাড়ির ব্যাটারি কন্ডিশনটা কি, আপনার গাড়ির কোন ধরনের মেনটেনেন্স সামনে দরকার। আপনি ইচ্ছা করলে নিজেও অনেক কাজ করতে পারবেন, এখানে গাইডেন্স আছে। আবার অনলাইন থেকে ভিডিও দেখেও করা যায়, আবার টেসলার কাছেও যেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে মেনটেনেন্স কস্টটা একটু বেশি হতে পারে। এখানে এসে আমরা দেখতে পারি আমার গাড়ির ব্যাটারি কন্ডিশনটা কেমন আছে। আমার গাড়ির ব্যাটারি কন্ডিশনটা কিন্তু এখনও অনেক এক্সেলেন্ট। আমি ইচ্ছা করলে এখানে এখনই ব্যাটারি কন্ডিশনটা আমি চেক করে নিতে পারি। এবং শুধু ব্যাটারি কন্ডিশন না, ওয়াইপার বেলেট, তারপরে গাড়ির হেফা, এয়ার ফিল্টার ইত্যাদি আমি এখান থেকে চেক করে দেখতে পারি। অ্যান্ড 100,000 মাইলে চালানোর পরেও আমি দেখেছি আমার গাড়ির কন্ডিশন কিন্তু তুলনামূলক অনেক ভালো আছে। সো আমি আশা করছি আমি এখনও অ্যানাদার 100,000 মাইলেজ চালাতে পারবো। অনেকেই রেগুলার গাড়ি সম্পর্কে এবং টেসলা গাড়ি সম্পর্কে কম্পেয়ার করে যে আসলে কোন গাড়ি ভালো। সো আমি এখনও ফাইনাল ভার্ডিক্টে যেতে পারছি না। সো আমি এখনও অ্যানাদার 100,000 মাইলেজ চালাবো এবং তারপরে বুঝবো যে আসলে এর এন্ডটা কোথায় যায়। এখন কোশ্চেন হচ্ছে রেগুলার গাড়ি থেকে টেসলা গাড়ির ডিফারেন্স কোথায়? ডিফারেন্ট হচ্ছে এর ড্রাইভিং স্টাইলে এবং কস্টের ক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে এর কোনো অয়েল চেঞ্জ করতে হয় না, তারপরে এর স্পার্ক প্লাগ রিপ্লেসমেন্ট করতে হয় না, ট্রান্সমিশন সার্ভিস করতে হয় না, তারপরে এর ইঞ্জিন মেনটেনেন্স কোনো কস্ট নাই। এবং সবচেয়ে বড় ডিফারেন্স সেটি হচ্ছে এর গ্যাস ভার্সেস ইলেকট্রিক কস্ট। এখন গ্যাস হচ্ছে খুবই এক্সপেন্সিভ। আপনি যদি একটা গাড়ি ফুল ট্যাঙ্ক ফিল আপ করেন তা আপনার প্রায় $60 থেকে $65 লাগতে পারে, কিন্তু আপনি যদি ইলেকট্রিক গাড়ি চার্জ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার $20 ভেতরে আপনি চার্জ দিতে পারেন। কিন্তু কিছু পার্থক্য আছে। $20 চার্জ দিলে 267 মাইলেজ হয়তো চালাতে পারবেন, কিন্তু আসলে গরম ওয়েদার অথবা অতিরিক্ত ঠান্ডায় 267 মাইলেজ কিন্তু চালানো যায় না। অর্থাৎ এখানে কিছু শুভঙ্করের ফাঁকি আছে। তো তুলনামূলক দেখা যায় ইলেকট্রিক গাড়ির কস্ট একটু কম আছে, কিন্তু সিগনিফিক্যান্টলি যে কম সেটি না। সব গাড়িরই কিছু কস্ট আছে। আমার দীর্ঘ 3.5 বছর এই গাড়ি চালানোর পেছনে যে কস্টগুলো আছে সে কস্টগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এর টায়ার কস্ট। টেসলা গাড়ির টায়ার দ্রুত নষ্ট হয়ে যায়। সব ইলেকট্রিক গাড়ির একটা মোশন কাজ করে, ইলেকট্রিক মোশন, এই জন্য টায়ার দ্রুত নষ্ট হয়ে যায়। তাছাড়া ইলেকট্রিক গাড়ির নিয়মিত টায়ার রোটেশন করতে হয়। কিছু মেনটেনেন্স আছে যেগুলো আপনাকে নিয়মিত করতে হয়, যা রেগুলার গাড়ির পেছনে করতে হয় না। তার ভিতরে একটি হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ, হেপা ফিল্টার চেঞ্জ। আর যেহেতু এই গাড়ির অনেক সেন্সার আছে সেজন্য এই সেন্সারগুলো
নিয়মিত মেনটেন্যান্স করতে হয়, অনেক সময় চেঞ্জ করতে হয়। যে এই মুহূর্তে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম ফল্ট সাইন আছে, এটি আমার এখন চেঞ্জ করতে হবে, তা না হলে এই গাড়ি আমাকে নিয়মিত ওয়ার্নিং দিচ্ছে। তাছাড়া এই গাড়ির আরও অনেক কস্ট আছে, সেগুলো হয়তো ডিপেন্ড করবে আপনার চালানোর হ্যাবিটের উপর। আমার এক ফ্রেন্ড আছে, তার গাড়ির মেনটেন্যান্স করতে $5,000 খরচ হয়েছে। আমি এটি বলতে চাচ্ছি যে টেসলার মেনটেন্যান্স কস্ট নাই এটি না, টেসলারও অবশ্যই কিছু মেনটেন্যান্স কস্ট আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শেয়ার করা দরকার, টেসলা সহ যে কোনো ইলেকট্রিক গাড়ির ব্রেকের পরে কিন্তু অনেক প্রেশার, কারণ এটি ইলেকট্রিক গাড়ি এবং ইলেকট্রিক গাড়ির ব্রেকে কিন্তু এই যে মোশন যে প্রেশারটা সেটি কিন্তু ব্রেক এবং টায়ারের পরে আসে। সেই হিসাবে আমার গাড়ির ব্রেক কিন্তু এখনও নতুন গাড়ির মতোই আছে। সো আমি 1 লাখ মাইলেজ ড্রাইভ করার পরেও এর ব্রেক কিন্তু একদম আগের অবস্থায় আছে। অর্থাৎ এটি যদি রেগুলার গাড়ি হতো তাহলে কিন্তু 30 থেকে 35,000 মাইলেজে ব্রেক চেঞ্জ করতে হতো। সে তুলনায় এই গাড়ির ব্রেকের পরে কিন্তু বেশি প্রেশার পড়েনি। যে কোনো গাড়ির ব্রেক এবং ব্রেক প্যাড চেঞ্জ করতে হলে আমাদের প্রায় $400-500 খরচ হয়। সেদিক থেকে টেসলা কিন্তু অনেক ভালো। আমার এখানে এখনও $1 খরচ হয়নি। সো আই থিঙ্ক দিস ইজ এ উইন উইন। আই হ্যাভ টু বি অনেস্ট, আমার এই গাড়ির কিন্তু কিছু সমস্যা আমি ইদানিং দেখতেছি, সেই সমস্যাগুলো শেয়ার করা দরকার। যেহেতু 100,000 মাইলেজ ড্রাইভ করা হয়ে গেছে, কিছু সমস্যা তো হবেই, তাই না? সো রিসেন্টলি আমার গাড়ির রেয়ার সিটে যে সুইচটা নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ খুলে ভেতরে পড়ে গেছে। এই ফ্রন্ট সিটের যে সুইচটা এটা একসময় নষ্ট হয়ে গেছিলো। আর এই লুকিং মিররটা দেখেন শব্দ হচ্ছে, সো এটা একটা সমস্যা। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, প্রথম যখন গাড়ি কিনছিলাম তখন এই গাড়িটি ছিল অনেক কোয়াইট। পরবর্তীতে দেখা গিয়েছে গাড়িতে এক ধরনের নয়েজ তৈরি হয়, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ চালানোর জন্য এই গাড়িতে এক ধরনের নয়েজ তৈরি হয়, সেটি আপনার সেই কোয়াইটনেসটাকে নষ্ট করে দিয়েছে। অর্থাৎ প্রথমের দিকে আমি যেমনটা এনজয় করতাম এতটা এনজয় আমি এখন করি না। আমার এক বন্ধুর গল্প বলি। আমার বন্ধু গাড়িটি প্রায় 1,50,000 মাইলেজ চালিয়েছে। সো বন্ধুর গাড়িটি কিন্তু আমার চেয়ে একটু পুরাতন, কিন্তু গাড়িটি অনেক ড্রাইভ করার ফলে গাড়িতে এক ধরনের শব্দ হয়, গাড়িটি আসলে বাদার করে। তাই টেসলাতে নিয়ে গেছিলো এবং গাড়ির মাউন্ট সহ আরও অন্যান্য যে কিছু কম্পোনেন্ট আছে সেগুলো চেঞ্জ করতে হয়েছে। তার জন্য প্রায় $3,500 থেকে $4,000 খরচ হয়েছে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে টেসলাতে যে খরচ নাই সেটি না, টেসলাতেও খরচ আছে, কিন্তু তুলনামূলক রেগুলার গ্যাসোলিন গাড়ি থেকে আর একটু কম। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, যেহেতু আমি লোকালে ড্রাইভ করি, আমি এখনও ওই ধরনের কোনো এক্সপেন্স করি নাই, সেহেতু আমার বড় ধরনের কোনো খরচ হয়নি। সো এই মুহূর্তে এখানে এই একটা মেসেজ আছে, এই মেসেজটি হচ্ছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে, সেটি ফিক্স করতে হবে। তো যেহেতু গাড়িতে অনেক টেকনোলজি ইউজ করা, কোনো না কোনো সময় টুকটাক সমস্যা হতেই থাকে, এগুলো ফিক্স করতে হয় এবং এগুলো অনেক সময় ব্যয়বহুল। কিন্তু আমিও অন্য টেকনিকে ফিক্স করি, নিজে করার চেষ্টা করি, এই জন্য এখানে আমার কস্টটা একটু সেভ হয়। এই ছিল ওভারঅল আমার গাড়ির যে ডাউনসাইড সেগুলো। সো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল। আমরা চেষ্টা করেছি আমার এই 100,000 মাইলেজের গাড়িটির ইনস অ্যান্ড আউট আপনাদের সাথে শেয়ার করতে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি টেসলা কিনতে চান, তাহলে যদি কোনো পরামর্শ চান অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করলে আমি ইনফরমেশান দিব। তো আপনি যদি আমার চ্যানেলে এই প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন, আপনাকে ওয়েলকাম, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আপনি আগে সাবস্ক্রাইব করে থাকেন, ওয়েলকাম ব্যাক। আই লাভ টু সি ইন মাই নেক্সট ভিডিও। সি ইউ দেন। আল্লাহ হাফেজ।